হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের মধ্যেই একজনের রিকোয়েস্ট করা একটা কবিতা, আই ক্যানট লিভ উইথ ইউ। এই কবিতাটা মানে এমিলি ডিকিনসনের লেখা, 1890 সালে যেটা হয়েছিল, পাবলিশড হয়েছিল। সেই কবিতাটার একটা লাইন বাই লাইন আমি অ্যানালিসিস মতন দেওয়ার চেষ্টা করছি। তোমরা সামারি বলতে পারো, তবে সামারি থেকে আশা করছি একটু হলেও বেশি আমি আলোচনা করে দিতে পারবো। তো আশা করছি তোমাদের সেটা হয়তো হেল্পফুল হবে। তো চলো তাহলে পড়ে নেওয়া যাক। এবার তোমরা এমিলি ডিকিনসনের উপরে আমার যে আলোচনাটা রয়েছে, ইংলিশে রয়েছে অবভিয়াসলি, সেটা তোমরা যদি শুনে থাকো তাহলে বুঝতে পারবে। আমি ওইখানটায় কিন্তু বলেছি যে এমিলি ডিকিনসন কী করেছিলেন, তিনি কিন্তু এক্সপ্রেশন নিয়ে বেশ হচ্ছে গিয়ে একটা মানে বলা যায় রীতিমতো তিনি একটা প্র্যাকটিস করেছিলেন যে কিভাবে এই যে এক্সপ্রেশনটা রয়েছে সেই এক্সপ্রেশনটাকে অ্যাপ্লাই করা যায় তার কবিতার ক্ষেত্রে। ঠিক আছে, বিভিন্ন রকমভাবে এক্সপ্রেশন মানে সে বিভিন্ন যে সমস্ত পোয়েটসরা ছিলেন, হচ্ছে গিয়ে র্যালফ ওয়ালডো এমারসন বা ওয়াল্ট হুইটম্যান বা হেনরি ডেভিড থরো, এদের মতন যারা সমস্ত বড় বড় লেখকরা ছিলেন, তাদের মতনই তিনিও কিন্তু এই এক্সপ্রেশনের ওপরে বিভিন্ন ভেরিয়েশনস আনার চেষ্টা করেছিলেন এবং সেইটাই কিন্তু আমরা এই কবিতাটার ক্ষেত্রে দেখতে পাবো। এবার তার সময়কালটাতে মানে যে সময়টাতে এমিলি ডিকিনসন ছিলেন সেই সময় অনুযায়ী কিন্তু তার যে কবিতাগুলো সেইগুলো কিন্তু অত্যন্ত বেশি মানে বেশি মডার্ন হয়ে গিয়েছিল। ঠিক আছে, ফলে স্বাভাবিকভাবেই সেইগুলো কিন্তু লোকেরা সেই সময়ের তেমন বুঝতে পারেনি। ঠিক আছে, যে কটা পাবলিশ হয়েছিল সে কটার কথাই বলছি, সেগুলো কিন্তু খুব একটা গ্রহণযোগ্য হয়নি। পরবর্তীকালে কিন্তু সেইগুলো অ্যাকসেপ্টেড হয়েছিল। ঠিক আছে, তো এইখানটাতেও আমরা দেখব এই কবিতাটাকে আলোচনা করবার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, এই কবিতাটাকে যদি এই যে যেমনভাবে কবিতার আকারে আছে সেইভাবে না পড়ে তোমরা যদি এটাকে গদ্য আকারে একটা পড়তে যাও, এবার তোমার যেখানে যেখানে কনজাংশনস দরকার সেইখানে সেই রকম কনজাংশনসগুলো দাও, দিয়ে তুমি এই কবিতাটাকে পড়ার চেষ্টা করো, দেখবে তাহলে কিন্তু অত্যন্ত সহজ হয়ে যাবে কবিতাটা বোঝা। আমি একবার দেখিয়ে দিচ্ছি একটা স্ট্যান্জাতে। দেখো, প্রথম স্ট্যান্জা আছে, আই ক্যানট লিভ উইথ ইউ, ইট উড বি লাইফ অ্যান্ড লাইফ ইজ ওভার দেয়ার বিহাইন্ড দ্য শেলফ। তো এইটুকুনিটা আমি নিচ্ছি। এবার এখানটায় দেখো অনেক জায়গায় কিন্তু হাইফেনের ইউজ রয়েছে। ঠিক আছে, এইটা কিন্তু ওই ওই যে বললাম এক্সপ্রেশন, কবিতার এক্সপ্রেশন, সেইটা হচ্ছে গিয়ে এমিলি ডিকিনসন কিন্তু এইখানটায় এটা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করেছেন এবং এইটা আমি এই হাইফেনগুলো উঠিয়ে এখানটায় কিছু কনজাংশনস অ্যাড করে দিচ্ছি, তাহলে দেখো পড়ে কেমন। আই ক্যানট লিভ উইথ ইউ বিকজ ইট উড বি লাইফ অ্যান্ড লাইফ ইজ ওভার দেয়ার ওয়্যার নো বিহাইন্ড দ্য শেলফ। তার মানে দেখো এই লাইনটা কিন্তু একটা লাইনে পরিণত হলো সম্পূর্ণটা। ঠিক আছে, মানে খুব কিন্তু ইজি হয়ে গেল এটার মানে বোঝা। তার মানে কি, আই ক্যানট লিভ উইথ ইউ, আমি তোমার সাথে বাঁচতে পারবো না, মানে আমি এই জীবনটা তোমার সাথে কাটাতে পারবো না। কেন? কারণ এখানটা আমি বিকজ অ্যাড করলাম, করে নিয়ে বলছি ইট উড বি লাইফ, কারণ এটাই আমার জীবন হয়ে যাবে। কারণ ওই যে স্বাভাবিকভাবে মেয়েদের ক্ষেত্রে কি হয়, আমরা বর্তমান দিনেও যা দেখে থাকি, তখনকার দিনে তো আরও বেশি ছিল, যে বিয়ে হয়ে যাওয়া মানে স্বামী তার জীবন, স্বামী ছাড়া আর কোনো গতি নেই। ঠিক এক্ষেত্রেও তাই। ঠিক আছে, মানে তিনি বলছেন যে তোমাকে বিয়ে করা মাত্র সেটাই আমার জীবন হয়ে যাবে অ্যান্ড লাইফ ইজ ওভার দেয়ার, এবং আমার যে জীবনটা, আমার যে প্রেজেন্ট লাইফটা, সেটা কিন্তু সেখানেই শেষ হয়ে যাবে। ওভার, কমপ্লিটলি, ইট উইল বি কমপ্লিটলি ওভার। আমার জীবনটা সেখানেই শেষ। কোথায় না, বিহাইন্ড দ্য শেলফ। সে যে শেলফ মানে সে কিচেন শেলফ হতে পারে বা যাই হোক, রান্নাঘরের পেছনে বাচ্চা কাচ্চা নিয়ে আমার কাজ করতে করতে আমার দিন শেষ, আমার জীবনটাও সেখানেই শেষ, আমার আর জীবনে কোনো কিছু নতুনত্ব কিচ্ছু থাকবে না। তো সেটাই বলছে। তারপরে দ্য সেক্সটন কিপস দ্য কি টু, এবার আমি এই লাইনটার সাথে এই লাইনটাকে যদি যুক্ত করি, বিহাইন্ড দ্য শেলফ হোয়ার দ্য সেক্সটন কিপস দ্য কি টু, কোন শেলফের পেছনে না, যেখানে সেক্সটন হচ্ছে গিয়ে আমরা বলতে পারি গির্জার একজন কর্মচারী, চার্চে কাজ করেন। বিশেষ করে সেই সময়টাতে মানে যেই সময়কার লেখা কবিতা বা তার আগেও একটা সময় ছিল যখন কি হয়েছিল না, মেডিকেল সায়েন্স তো ততটা উন্নত ছিল না তখন। এবার অনেক সময় দেখা যেত মানুষজন হয়তোবা কমপ্লিটলি মারা যায়নি, কিন্তু আপাতভাবে দেখে মনে হচ্ছে মারা গেছে। এবার কি করা যাবে, সে অরিজিনাল মারা গেছে কিনা বোঝা তো যাচ্ছে না, তো তাকে কি করা হতো, কবরস্থ করা হতো। এবার এইরকমভাবে অনেক সময় কিন্তু জ্যান্ত মানুষকেও কবর দিয়ে দেওয়া হতো। তো পরবর্তীকালে সেইটা থেকে মানে যাতে এইরকম যদি কোনো জ্যান্ত মানুষকে মানে কফিন বন্দি করে কবর দিয়ে দেওয়া হয়, সেইটা থেকে যাতে সে বাঁচতে পারে, সেই জন্য কী করা হয়েছিল না, সেই যে কফিনের মধ্যে একটা ঘণ্টা লাগিয়ে দেওয়া হতো। হ্যাঁ, যদি সেই মানুষটা কখনো আবার জেগে উঠতো, তখন সে ভেতর থেকে মানে কবর থেকে ঘণ্টা বাজাতো, তখন সেই যে কর্মচারীরা যাদেরকে আমরা সেক্সটন বলছি, তারা গিয়ে সেই যে সেই কবরটা খুঁড়ে সেখান থেকে সেই লোকটাকে বের করে আনতো। এরকম কিন্তু ঘটনা প্রচুর হতো। তো এদেরকে বলা
বলা হতো সেক্সটন, ঠিক আছে। তো এই সেক্সটনদের কাজই ছিল কিন্তু এইরকম মানে কানটা খাড়া করে শোনা যে কোথাও থেকে কোনো মানে কবর থেকে আওয়াজ আসছে কিনা। তো সে কী করতো, তার কাছে ওই চাবিগুলো থাকতো সেই কফিনের। তো এবার বলছে বিহাইন্ড দ্য শেলফ ওয়্যার দ্য সেক্সটন কিপস দ্য কি টু, সেই শেলফের পেছনে রাখা সেই চাবিটার মতন হয়ে যাবে। মানে এবার এখানটাই কিন্তু তিনি একটু হলেও এই যে সেক্সটনদের যে কাজকর্ম সেটাকে কিন্তু অ্যাটাক করলেন। অ্যাটাক করে বললেন কি, এই যে যারা ছিল তারা তাদের কাজকর্ম কিন্তু ঠিকঠাকভাবে করতো না। মানে যারা একবার কফিনবন্দি হয়ে গেল মানে হয়ে গেল, তাদেরকে কিন্তু আর বাঁচানোর কোনো চান্স নেই। যদি কেউ বেঁচেও থাকতো তাহলেও কিন্তু তাদেরকে কোনোভাবেই বাঁচানো যাবে না, কারণ সে হয়তো শুনলই না, মানে তাকে সারাক্ষণ জেগে থাকতে হবে হয়তো, এইরকম মানে তার যতক্ষণ ডিউটি। এবার সে কখন হয়তো ঘুমিয়ে গেছে, বেল বাজাতে বাজাতে সে ভেতরেই মরে গেছে। মানে সেই যাকে মৃত ভেবে কবর দেওয়া হয়েছিল সে হয়তো বাঁচলো, বেঁচে আবার মরে গেল। ঠিক এই জিনিসটার মতনই, মানে সে শেলফের পেছনে চাবিটা রেখে ভুলে যেত। ঠিক তেমনভাবেই সেও যেন মানে সম্পূর্ণ নিজের সত্তাটা হারিয়ে ফেলবে, ঠিক আছে। এটাই তিনি কিন্তু বোঝাতে চাইলেন এমিলি ডিকিনসন, ঠিক আছে। তাহলে সে কী করবে, দ্য সেক্সটন কিপস দ্য কি টু পুটিং আপ আওয়ার লাইফ, মানে আমাদের জীবনটাকে ওখানটাতেই আটকে শেষ করে দেবে। তারপরে বলছে হিজ পোর্সেলেন লাইক আ কাপ। এবার পোর্সেলেন মানে তোমরা জানো ভালো মতন যে ওই খুব সুন্দর যে মানে কাপগুলো হয় দেখতে খুব সুন্দর, কিন্তু ভঙ্গুর, পট করে ভেঙে যায়। সেই কাপগুলোর মতন সেইগুলো কি হয়, বেশিরভাগ ক্ষেত্রেই সেইগুলো কিন্তু আনইউজড থেকে যায়। অত্যন্ত সুন্দর টাইপের যেগুলো দেখতে হয় জিনিস, সেইগুলোকে কিন্তু তেমন ইউজ করা হয় না। আমাদের বাড়িতেও দেখবে, মানে এটা বলতে অত্যন্ত খারাপ দেখালো বা অত্যন্ত মিডল ক্লাস মনে হলেও বেশিরভাগ বাড়িতেই দেখবে আমাদের যে ডিনার সেটগুলো হয় সেগুলো কিন্তু আমাদেরকে খেতে দেওয়া হয় না। লোকজন যখন আসে তখন সেইগুলো ইউজ করা হয়, সেগুলো নইলে উপরেই উঠানো থাকে। ঠিক তেমনই এই যে পোর্সেলেনের কাপগুলো, এই জিনিসগুলোও কিন্তু যেমন করে ওই তাকে উঠিয়ে রেখে দেওয়া হয়, ঠিক তেমন করেই তাকেও যেন উঠিয়ে রেখে দেওয়া হবে। মানে এমিলি ডিকিনসনের বিয়ে হয়ে যাওয়ার পর তাকেও যেন তুলে রেখে দেওয়া হবে। তাকে কিন্তু কোনো রকমভাবে মানে সে সম্পূর্ণ ওই পটের বিবির মতন বসেই থাকবে, তার আর কোনো কাজ থাকবে না, তার জীবনে অরিজিনালিটি নামক কোনো জিনিসই থাকবে না, ঠিক আছে। ও এইখানটাই তোমাদের একটা কথা, ইম্পর্টেন্ট কথা বলতেই ভুলে গেছি, যে এই কবিতাটা লেখার পেছনে উদ্দেশ্যটা কি সেটা বলে দিই, নাহলে বুঝতে অসুবিধা হবে। তিনি কিন্তু সারা জীবনে কখনো বিয়ে করেননি, তিনি বিয়ে করার পক্ষে ছিলেন না, সেই জন্য তিনি বিয়েও করেনি। তো একবার এইরকম তাকে কেউ হয়তো বিয়ের প্রপোজাল দিয়েছিল, এবার তিনি তাকে না করবেন কেমন করে, সরাসরিভাবে না বলতেও খারাপ লাগছে, সেই জন্য তিনি কিন্তু এই কবিতাটা লিখেছিলেন বলা যায় যে। এবং সেই বিয়ে না করবার পিছনে তার কি কি কারণ রয়েছে সেইগুলো তিনি কিন্তু এখানটাই জানাচ্ছেন, ঠিক আছে। তাহলে প্রথমটা আর দ্বিতীয়টা তিনি জানাচ্ছেন যে তার সাথে তার বাঁচা সম্ভব নয়, মানে তিনি তার জীবনটা কাটাতে পারবেন না, কি কি কারণে সেইগুলো কিন্তু বলছে। তারপরে স্ট্যান্জাতে যায়, ডিসকার্ডেড অফ দ্য হাউসওয়াইফ, কুইন্ট অর ব্রোক, আ নিউয়ার সিভার্স প্লেসেস, ওল্ড ওয়ান্স ক্র্যাক। অর্থাৎ কি না বলছে, সেই যে লাইক এ কাপ দ্যাট ইজ, ও হ্যাঁ এখানটা আবার কানেক্ট করি, লাইক এ কাপ দ্যাট ইজ ডিসকার্ডেড অফ দ্য হাউসওয়াইফ, সেই যে কাপটা যেটা হাউসওয়াইফ কী করেছেন, মানে বাড়ির যে কর্তৃগৃহিণী তিনি হয়তো সেই কাপটাকে পরিত্যাগ করে দিয়েছেন, সেই কাপটার মতনই কিন্তু তার অবস্থাটা হয়ে যাবে। কুইন্ট অর ব্রোক, সেটা যদি একটু অদ্ভুত হয় বা ভেঙে যায়, সেটাকে যেমন করে ফেলে রেখে দেওয়া হয় ঠিক তেমনই তার অবস্থাটা হবে, ঠিক আছে। আমি যেমন পজিটিভ দিকটা দিয়ে বললাম যে কোনো যদি ভালো কাপ হয় সেটাকে যেমন রেখে দেওয়া হয়, তেমনই ভাঙা জিনিসটা সেটাকেও তো অনেক সময় ভাবা হয় যে ফেলবো কি ফেলবো না, রেখে দিই পরে ইউজ করা যেতে পারে। তো সেই রকমভাবেই কিন্তু তাকেও হয়তো উঠিয়ে রেখে দেওয়া হবে। তার জায়গায় কী হবে না, নিউয়ার সেভার্স প্লেসেস, ওল্ড ওয়ান্স ক্র্যাক। তো পুরনোটা যখন ভেঙে যাবে তখন নতুন কেউ একজন চলে আসবে, মানে তার যদি কোনো কিছু হয়ে যায় তার জায়গায় কিন্তু আরও একজন চলে আসবে, ঠিক আছে। মানে ভাগ্যবানের বউ মরে লাভ দিয়ে ঘোড়ায় চড়ে, ঠিক এইরকম। আই কুড নট ডাই, এবার এই তিনটা স্ট্যান্জাতে বললাম যে আমি তোমার সাথে বাঁচতে পারবো না, আমার জীবনটা কাটাতে পারবো না। এবার বলছে আমি তোমার সাথে মরতেও পারবো না, কেন? আই কুড নট ডাই উইথ ইউ, আমি তোমার সাথে মরতেও পারবো না। ফর ওয়ান মাস্ট ওয়েট, কারণ একজনকে ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে। টু শাট দ্য আদার্স গেজ ডাউন, গেজ বলতে এখানটায় গেজ কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে পড়ে থাকি, যারা আমরা মডার্নিজম, পোস্ট মডার্নিজম এই সমস্ত জিনিসগুলো পড়েছি সেখানটায় আমরা অনেক রকম গেজ, মানে আমাদের ভিউ পয়েন্ট, সেটা কিন্তু আমরা সম্বন্ধে জানি। মেল গেজ, ফিমেল গেজ, থার্ড পার্সনস গেজ, এইরকম বিভিন্ন রকম গেজের কথা কিন্তু আমরা জানি। এইখানটা কিন্তু সেই গেজের কথা ইউজ করা হচ্ছে না, এখানটায় আমরা বলতে পারি আমাদের দেখবার যে শক্তিটা, ক্ষমতাটা, সেইটাকে কিন্তু ইউজ করা হচ্ছে। বলা হচ্ছে যে আমাদের চোখ বন্ধ করবার জন্য, মানে মৃত্যুর পর আমাদের চোখটা বন্ধ করবার জন্য তো কাউকে চাই, তো আমরা দুজন থাকবো, তো সেই দুজনের মধ্যে কাউকে তাহলে ওয়েট করতে হবে একজনের চোখ বন্ধ করবার জন্য। এবার এইখানটাই মনে হতেই পারে আমাদের এই বাবা লেকির কাকাটা কেমন রে বাবা,
অত্যন্ত মানে অদ্ভুত টাইপের, একটু কোয়ার, সিনিক্যাল, একটু দিমাগে মনে হচ্ছে গন্ডগোল আছে, মরার কথা বলছে ভালোবাসার মধ্যে। এই সমস্ত ভালো ভালো কথা না বলে কেমন খারাপ, আসলে না করবার হলে যা কিছু যে যে সমস্ত এক্সকিউজেস দেওয়া যায় আর কি। তো বলছে যে কারণ না আমাদের একজনকে তো ওয়েট করতে হবে চোখটা বন্ধ করবার জন্য আরেকজনের। তো বলছে টু শাট দ্য আদার্স গেজ ডাউন ইউ কুড নট, তুমি কিন্তু পারবে না, কারণ স্বাভাবিকভাবে আমরা জানি একটা সম্পর্কে বেশিরভাগ ক্ষেত্রেই ছেলের বয়সটা বেশি হয়। এবার ছেলেটা আগে মারা যাবে, লেখিকা বলছে তুমি তো আগে মরে যাবে পট করে, এবার তোমার চোখ বন্ধ করবার জন্য আমাকে বেঁচে থাকতে হবে, এবার আমার চোখটাকে বন্ধ করবে, বা আমি তোমাকে কেমন করে এটা সহ্য করব। তারপরে বলছে এটা শোনো, অ্যান্ড আই কুড আই স্ট্যান্ড বাই অ্যান্ড সি ইউ ফ্রিজ, আচ্ছা তোমার কি মনে হয় আমি তো এইরকম মানে তোমাকে ফ্রিজ হতে দেখবো, তুমি আমার সামনে মরে যাচ্ছ, আমি এইরকম দেখতে পারবো তোমার মনে হচ্ছে? উইদাউট মাই রাইট অফ ফ্রস্ট, কারণ তখন এই যে রাইট অফ ফ্রস্ট, শক্ত হয়ে যাওয়া মানে আস্তে আস্তে শরীরটা মানে নিষ্প্রাণ হয়ে যাওয়া, যেটা সেই জিনিসটা হয়ে যাওয়ার কারণ অধিকারটা আমার আর থাকবে না, কারণ মৃত্যু কখন কার আসে কেউ তো আমরা জানি না। এবার তুমি হয়তো মরে গেলে, সাথে সাথে তো আমি আর মরতে পারবো না, আমার যখন মৃত্যু আসবে তখন আমি মরবো, ফলে স্বাভাবিকভাবে আমাকে তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। তো ডেথস প্রিভিলেজ, সেটাকে বলা হচ্ছে ডেথস প্রিভিলেজ, সেই জিনিসটা। তো বলছে সেটা তো আমার কাছে নেই, তো এই জন্য বলছে যে আমি কিন্তু তোমাকে মরতেও দেখতে পারবো না। তারপরে বলছে তাহলে জীবনও বাঁচতেও পারবো না, আমি তোমার সাথে মরতেও পারবো না। এবার কি, তাহলে মরার পরে ক্রিশ্চিয়ানিটি অনুযায়ী সেখানে রিজারেকশন হয়, মানে ফাইনাল জাজমেন্টের দিন কি হবে না, জেসাস আবার সবাইকে বাঁচিয়ে তুলবেন, এটা তারা মনে করে। ঠিক আছে, তো সেটাই বলছে, নর কুড আই রাইজ, আমি কিন্তু রাইজও করতে পারবো না, মানে পুনরুজ্জীবিত হতেও পারবো না উইথ ইউ, তোমার সাথে। কেন? বিকজ ইয়োর ফেস উড পুট আউট জেসাসেস, মানে কারণ তোমার মুখখানি জেসাসের মুখকে ঢাকা দিয়ে দেবে। মানে হঠাৎ করে কি, তার মানে এখানটায় বলতে চাওয়া হলো জেসাসের প্রতি যে তার ভালোবাসা, এবার যেহেতু সে হাজব্যান্ডের সাথে থাকছে, হাজব্যান্ডকে সে খুব ভালোবাসবে, এবার হাজব্যান্ডের জন্য ভালোবাসাটা এতটাই তার বেশি হয়ে যাবে যে সে জেসাসকে ভুলে যাবে, ফলে সে চায় না তার ভালোবাসাটা দুভাগে ভাগ হোক, মানে জেসাসের জন্য থাকুক, হাজব্যান্ডের জন্য সেটা সে পারবে না, হয়তো জেসাসের থেকে সে তার হাজব্যান্ডকে বেশি ভালোবেসে ফেলবে, সেই জন্য বলছে আমি সেটার জন্য কিন্তু আমার আর পুনরুজ্জীবন হবে না, কারণ আমি ভগবানকে বেশি ভালোবাসতে পারবো না, তোমাকে বেশি ভালোবেসে ফেলবো, স্বাভাবিকভাবে আমার স্বর্গলাভ হবে না, আমি নরকে যাব। তারপরে বলছে উড পুট আউট জেসাসেস দ্যাট নিউ গ্রেস, সেই ব্যাপারটা মানে ওই যে নিউ গ্রেস, মানে যেহেতু সেই সময় ক্রিশ্চিয়ানিটিটা স্প্রেড করছিল সেই জন্য বলা হচ্ছে, তো সেটাই বলছে যে আমি সেটা কিন্তু পারবো না করতে। তারপরে বলছে গ্লো প্লেইন অ্যান্ড ফরেইন ও মাই হোমসিক আই এক্সেপ্ট দ্যাট ইউ দেন হি শোন ক্লোজার বাই, তার মানে কি বলা হচ্ছে, অ্যান্ড ফরেন অন মাই হোমসিক আই, তার আইটাকে মানে নিজের চোখটাকে তিনি বলছে হোমসিক, হোমসিক মানে যেন গৃহকাতুরে, এক্সেপ্ট দ্যাট ইউ দেন হি শোন ক্লোজার বাই, মানে তার থেকে তুমি আমার কাছে বেশি শাইন করবে, ঠিক আছে, বেশি উজ্জ্বল হয়ে থাকবে, সেই জন্য আমি কিন্তু পারবো না। দে উড জাজ আস হাউ ফর ইউ সার্ভড হেভেন ইউ নো অর সাউথ টু আই কুড নট, এবার এই জায়গাটাকে আরেকবার আমরা গদ্যের আকারে পড়ার চেষ্টা করি। দে উড জাজ আস, তারা আমাদেরকে কিন্তু জাজ করবে। এবার এই দেটা নিয়ে কিন্তু একটা সমস্যা রয়েছে, দে বলতে কাদের বোঝানো হচ্ছে, মানে গডকে বোঝানো হচ্ছে, মানে হোলি ট্রিনিটিকে বোঝানো হচ্ছে, নাকি সেই সময়কার যে লোকজন তাদেরকে বোঝানো হচ্ছে, সেটা নিয়ে কিন্তু একটা গণ্ডগোল রয়েই যাচ্ছে। তো বলছে তারা আমাদেরকে জাজ করবে, বিকজ ইউ, কারণ তুমি কী হবে না, ইউ উইল সার্ভ হেভেন, তুমি হয়তো হেভেনে চলে যাবে, মানে স্বর্গে চলে যাবে, ইউ নো অর সাউথ টু, হয়তো তুমি তো জানোই, অথবা হয়তো তুমি স্বর্গে যাওয়ার জন্য হয়তো ইয়ে করবে, যে তোমার ইচ্ছেও রয়েছে তুমি স্বর্গে যাবে। আই কুড নট, আমি কিন্তু পারবো না, আমার দ্বারা হবে না, কারণ ওই যে আমি পাপ করেছি, আমি ভগবানকে না ভালোবেসে তোমাকে ভালোবেসে ফেলবো, ফলে স্বাভাবিকভাবে আমি কিন্তু যেতে পারবো না, এবং সেই জন্য কিন্তু তারা আমাদেরকে জাজ করবে। ঠিক আছে, তারপরে স্ট্যান্জা, বিকজ ইউ স্যাচুরেটেড সাইট, কারণ কেন, কারণ ইউ স্যাচুরেটেড সাইট মানে তুমি আমার যে সাইটটা, আমার যে দৃষ্টিটা সেটাকে পরিতৃপ্ত করে দেবে, স্যাচুরেটেড করে দেবে। স্যাচুরেশন মানে তোমরা জানো দ্রবণের ক্ষেত্রে হয়, ওই পরিপৃক্ত সম্পৃক্ত, যেটা মানে একটা জলের মধ্যে যতটা পরিমাণ চিনি গোলানো যায় ততটা গুলিয়ে নেওয়ার পরেও যদি তুমি চিনি দাও তখন কি হবে, চিনিটা নিচে থিতিয়ে পড়বে, ঠিক সেইটাই বলা হচ্ছে, মানে যতটা অবধি নিতে পারবে ততটা অবধি সেটাকে বলা হয় স্যাচুরেশন, সম্পৃক্ত হয়ে যাবে। ঠিক আছে, ঠিক তেমনই বলা হচ্ছে যে তুমি
মানে তোমাকে ভালোবেসে আমি সম্পূর্ণ স্যাচুরেটেড হয়ে যাব, ঠিক আছে, আমি সম্পূর্ণ আর আমার মধ্যে কাউকে ভালোবাসার মতন কিছু থাকবে না। তো বলা হচ্ছে অ্যান্ড আই হ্যাড নো মোর আইজ, আমার তো আর কোনো চোখ নেই দেখবার মতন, ফর সর্ডিড এক্সেলেন্স অ্যাজ প্যারাডাইজ, এবার স্বাভাবিকভাবেই আমি স্বর্গটা লাভ করতে পারবো না। অ্যান্ড ওয়্যার ইউ লস্ট, তারপর বলছে যে তুমি যদি লস্ট, তুমি যদি হারিয়ে যাও, আই উড বি, আমিও তোমার সাথে সাথে হারিয়ে যাব, কারণ তুমি ছাড়া আমার কোনো গতি নেই। দো মাই নেম র্যাং লাউডেস্ট অন দ্য হেভেনলি ফেম, যদিও আমার নাম ডাকা হয় জোরে জোরে, যদি আমাকে স্বর্গ থেকে ডাকাও হয়, তবুও আমি কিন্তু হারিয়ে যাব, আমি কিন্তু খুঁজে পাবো না, কারণ তুমি নেই, আমি আর কোথায় থাকবো। অ্যান্ড ওয়্যার ইউ সেভড, তুমি যদি বেঁচেও যাও কোনোভাবে, তুমি যদি স্বর্গলাভ করেও যাও, অ্যান্ড আই কন্ডেমড টু বি হোয়ার ইউ ওয়্যার নট, এবং আমাকে যদি কন্ডেম করা হয়, আমাকে যদি মানে হেলে পাঠিয়ে দেওয়া হয়, নরকে পাঠিয়ে দেওয়া হয়, ওয়্যার ইউ ওয়্যার নট, তুমি তো সেখানে থাকবে না, দ্যাট শেলফ ওয়্যার হেল টু মি, সেই একা একা থাকা, সেই ব্যাপারটা কিন্তু আমার কাছে নরকের মতনই হবে। সো উই মাস্ট মিট অ্যাপার্ট, সেই জন্য কী হবে না, উই মাস্ট মিট অ্যাপার্ট, আমাদের আলাদাই থাকতে হবে। তুমি যেখানে আছো সেখানেই থাকো, আমি যেখানে আছি সেখানেই থাকি, আমাদের এই জন্মে আর মিলটা হবে না। ইউ দেয়ার আই হেয়ার, তুমি যেখানে আছো সেখানে থাকো, আমি যেখানে আছি সেখানেই থাকি। এই যে এখানেও দেখো ড্যাশটা, এই ড্যাশটাও কিন্তু সেই যে একটা এক্সপ্রেশন, তার সেই এক্সপ্রেশনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে, মানে এখানটা তিনি এক্সপ্রেস করতে চাইছেন সেই যে ব্যাপ্তিটা, বিশালত্ব যেটা একটা মাঝখানে তাদের দুজনের মধ্যে যে গ্যাপটা, সেই গ্যাপটাই তিনি কিন্তু এখানটায় বোঝাতে চাইছেন যে আমাদের আর মিলটা হলো না, তুমি যেখানে আছো সেখানে থাকো, আমি যেখানে আছি সেখানেই থাকি। এবার এই জায়গাটায় আমরা একটু পোয়েটিক্যালি যদি ভাবতে যাই, তাহলে সেটাও বলতে পারা যায় যে তুমি হচ্ছে গিয়ে রিডার, ঠিক আছে, তুমি হচ্ছে আমার পাঠক, তুমি যেখানে আছো মানে তুমি পাঠ করছো, পাঠ করো, এবং আমি যেখানে আছি মানে আমি এই কবিতাটা লিখছি, আমি এখানে থাকি, আমার আলাদা থাকা দরকার, মানে সলিটিউড আমার একটু দরকার, নইলে আমি কবিতা লিখতে পারবো না, এইরকম আমরাও কিন্তু ভাবে এটার ব্যাখ্যাটা দিতে পারি। উইথ জাস্ট দ্য ডোর আজার, এবার এখানটায় বলছে যে দরজাটা, সেই দরজাটা কিন্তু স্লাইটলি ফাঁক থেকে যাক, তার মধ্যে একটুখানি ফাঁকা থাকুক, সেই দরজাটা বন্ধ হবে না কোনোভাবে, দুজনের মাঝখানে যে গ্যাপটা, সেই গ্যাপটা থাকার জন্য। তার মাঝখানে কি বলা হচ্ছে, দ্যাট ওশিয়ানস আর, এবার মাঝখানে যে ব্যাপ্তিটা সেটা ওশিয়ানের মতন, সেটা সমুদ্রের মতন, বিশাল মহাসাগরের মতন। অ্যান্ড প্রেয়ার, এবং সেখানে শুধুমাত্র যে প্রেয়ারটা, সেই প্রেয়ারটা কিসের, অ্যান্ড দ্যাট হোয়াইট সাস্টেনেন্স ডেসপেয়ার, এবার সেইখানটাই একমাত্র যে সাস্টেনেন্স অর্থাৎ যেটা আমাদেরকে সাপোর্ট করে, তাই তো, আমাদেরকে বাঁচার জন্য আমাদের যে সাস্টেনেন্স, মানে হচ্ছে গিয়ে আমরা বাঁচবার জন্য আমাদের কি কি দরকার, খাদ্য দরকার, জল দরকার, সেটা হচ্ছে গিয়ে আমাদেরকে বলা যায় আমাদের সাস্টেনেন্স হিসেবে কাজ করছে। তো সেটা এখানে বলা হচ্ছে হোয়াইট সাস্টেনেন্স, ঠিক আছে, সেটা মানে সাপোর্ট করছে কোন জিনিসটা, না এই জিনিসটাকে, মানে আমাদের দুজনের মধ্যে যে রিলেশনশিপটা, সেটাকে সাপোর্ট করছে একমাত্র ডেসপেয়ার, মানে হতাশা। মানে শেষমেশ তিনি বোঝাতে চাইলেন যে কোনোভাবেই পসিবল না তুমি আর আমি একসাথে থাকা, সেটা তুমি যদি ভাবো, সেখানটায় হতাশা ছাড়া আর কোনো কিছু নাই, এটা হচ্ছে গিয়ে লাস্ট লাইনটার মিনিং, একদম পাতি কথায় বলতে গেলে, ঠিক আছে। তো সেখানে প্রেয়ার বা আর কোনো কিছু তেমন জায়গা নেই এখানটায়। হোয়াইট সাস্টেনেন্স, এই কথাটা কিন্তু আগে পেল সাস্টেনেন্স ছিল, হ্যাঁ, পেল সাস্টেনেন্স, তো পরবর্তীকালে লেখিকা চেঞ্জ করে এটাকে হোয়াইট সাস্টেনেন্স করেছিলেন, যে হোয়াইট অনেকটা পবিত্রতার প্রতীক, হোলি সাইনের প্রতীক, সেই জন্য হোয়াইট ইউজ করা হয়েছে, কিন্তু সেইটাকে আবার বলা হচ্ছে সাস্টেনেন্সও, মানে একটা ডিলেমার কথা আমরা ভাবতেও পারি, কিন্তু তারপরে বলছে যে না, সেটা আর পসিবল না, সেখানটাই খালি ডেসপেয়ার, হতাশা ছাড়া আর কোনো কিছুই নেই, মানে তাদের সম্পর্কটা সম্পূর্ণ ঠান্ডা, সম্পূর্ণ তার দিক থেকে সে যে তাকে রিজেক্ট করে দিচ্ছে, সেই যে সুটারকে, সেটাই কিন্তু তিনি তাকে বুঝিয়ে দিতে চাইলেন। তো আশা করছি তোমাদের কিছুটা হলেও হেল্প হয়ে হবে কবিতাটা বুঝতে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো যাদের দরকার। আর আমার ভালো লেগেছে কবিতাটা বেসিক্যালি, যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক অপশন রয়েছে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।